বিধানসভায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকে, যেটাতে শাসক দলের তরফ থেকে মন্ত্রী হয়েও তার ওপর দায়িত্ব থাকে শাসক বিরোধী সবার মধ্যে একটা সুষম বন্টন, একটা সামঞ্জস্য বজায় রাখা। এবং এটা কিন্তু খুব গুরু দায়িত্ব। অন্তত সাম্প্রতিককালে আমরা বিধানসভার বিগত বেশ অনেকগুলো বছরেরই যদি আমরা ইতিহাসটা দেখি, তাহলে মনে হবে যে এটা বেশ কঠিন একটা কাজ। আর এরকম একটা কাজ যেটা নিয়ে বসে আছেন, আমাদের সামনে যিনি বসে আছেন শ্রী শঙ্কর ঘোষ, আপনাকে স্বাগত আমাদের TV9 বাংলায়। একদিকে পরিষদীয় মন্ত্রী আর একদিকে পর্যটন মন্ত্রী, দুটোই দিয়ে, কিন্তু ঘটনা হচ্ছে দুটোর ক্ষেত্রেই ওই সুষম বন্টনটা খুব জটিল অবস্থায় রয়েছে। মানে একদিকে যেরকম পরিষদীয় ব্যাপারে আপনাকে দুপক্ষকেই দেখতে হবে, আবার একই সঙ্গে পর্যটনে উত্তর দক্ষিণ এবং বাংলার বিস্তীর্ণ অঞ্চলে যেখানে সব আছে কিন্তু থেকেও কিছু নেই, এরকম একটা পরিস্থিতি আছে, সেইটাকে সামলাতে হবে। কতটা কঠিন চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ তো আমি ভালোই বাসি। সামনে চ্যালেঞ্জ না থাকলে কাজ করবার কোনো আনন্দ পাওয়া যায় না। এবার 5 বছর 2021 থেকে 2026, সেই সময় সামনে চ্যালেঞ্জ ছিল এই অপশাসন, সেটাকে এই রাজ্যে সেটাকে বিসর্জন দেওয়া বা এই অপশাসন থেকে রাজ্যকে মুক্ত করা। আনন্দের সহকারে সেই কাজ আমরা করেছি সবাই মিলে। বিশেষত বলতেই হবে যে এই সময় আমাদের বিরোধী দলনেতা তৎকালীন শুভেন্দুদা, পরবর্তীতে দুজন প্রদেশ সভাপতি, সর্বশেষ শ্রমিক দা, সবটা মিলিয়ে কাজ করে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে উন্নীত হয়েছে। তখনকার কাজ এখন রাজ্যের মানুষকে সেবা করবার যে দায়িত্ব মানুষ দিয়েছেন, সেই কাজ করতে হবে। এক্ষেত্রে মানে অমৃতাংশুদা, সাধারণভাবে আমি সবাইকে জিজ্ঞাসা করি, আচ্ছা বিধায়কদেরকে বিধানসভায় বা আইনসভায় কেন পাঠানো হয়? সংসদে একজন সাংসদকে কেন পাঠানো হয়? আসলে এই দুটো ক্ষেত্রে আইন তৈরি হয়, আইন প্রণয়ন হয় দেশ রাজ্য পরিচালনা করবার ক্ষেত্রে। কিন্তু বাস্তবিক কি বিধায়ক বা সাংসদদের আইনসভায় আইন বিষয়ক ক্ষেত্রে কতখানি ভূমিকা আছে বা তারা নেন কিনা, সেই নিয়ে কি কোথাও কখনো আলোচনা হয়? খুব কম পরিসরে এই আলোচনা হয়। আমার মনে হয় সেই আলোচনা হওয়াটাও খুব প্রয়োজনীয়। এবার চলে আসি গত 5 বছরের অভিজ্ঞতায়। ধরুন আমি মনে হয় 8 বার, বর্তমান মুখ্যমন্ত্রী মনে হয় 9 বার বা এরকম, দুজন মিলেই আমরা সাসপেন্ড হয়েছে, কয়েক শত দিন হচ্ছে সাসপেন্ড থেকেছি। তো সেই সময় আমরা বিরোধী হিসাবে বিধানসভার অভ্যন্তরে যা বলা হয়, বিধানসভা হচ্ছে বিরোধীদের জন্য, বা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অপোজিশন, সেটা হচ্ছে হাউস বিলংস টু অপোজিশন বলা হয়। কিন্তু সেইখানে কি হয়েছে? সাসপেন্ড হয়েছি, মার খেয়েছি, হসপিটালে ভর্তি হয়েছি, বাইরে গিয়ে মার খেয়ে উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দিয়েছিল। এই সব করতে গিয়ে আমরা যেটা বলেছিলাম যে শুধু প্রশাসনিক সভায় কেন বিরোধীদেরকে ডাকা হতো না, বিধানসভার অভ্যন্তরে সাসপেন্ড করা হতো, যাতে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি খোলা মাঠে গোল দিতে পারেন। বিরোধী দলনেতা না থাকলে ওনার সুবিধে, কেন বিরোধী দলনেতার মুখের দিকে উনি তাকাতে পারতেন না। নন্দীগ্রামে হেরেছেন, এবার তো হোম গ্রাউন্ডেও হেরেছেন, অ্যাওয়ে ম্যাচেও হেরেছেন, হেরে টেরে ওনার সমস্ত কিছু সেটা মানেননি, উনি আবার কোর্টে গেছেন। উনি তো বারবার করে কোর্টে যান, তাতে কোনো অসুবিধা নেই, কোর্টে যাওয়া ওনার অধিকার। তবে এইবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা শুরুতেই একটা বার্তা দিয়েছিলেন, একটা পরিবর্তন আপনারা দেখবেন, সেটাও দিয়ে শুরু, সেটা হচ্ছে প্রশাসনিক সভায়, সেটাও দিয়ে শুরু। সেখানে বিরোধী দলের জনপ্রতিনিধিদের প্রথম প্রশাসনিক সভা থেকে ডাকা হয়েছে এবং তারা উপস্থিত হচ্ছেন। আচ্ছা, আপনি বিগত 5 বছরে মানে পরিবর্তন, মানে এটাও দিয়ে শুরু, এই 5 বছরে কিন্তু আপনি কোনোদিন দেখেননি যে প্রশাসনিক সভায় ডাকা হয়েছে। তাহলে ঠিক একইভাবে পরিষদীয় দল পরিচালনা করতে গিয়ে
তৎকালীন বিরোধী অবস্থায় গিয়ে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম অপোজিশন চিফ হুইপ হিসাবে, আমি নিশ্চিত করতে চাই বর্তমান বিধানসভায় আমাদের পরিষদীয় দল সরকার বিরোধীদেরকে তার প্রাপ্য মর্যাদা, সময়, আলোচনায় অংশগ্রহণ, সুযোগ সুবিধা, প্রশাসনিক বৈঠকে ডাকা, যাবতীয় যা বিরোধীদের প্রাপ্য সম্মান, সেই সম্মান দিতে কোনো কার্পণ্য করবে না। ঘটনা হচ্ছে এক্ষেত্রে বিরোধীদের নিয়ে তো আপনার একটু ধোঁয়াশায় থাকার একটা ব্যাপার আছে, মানে কারা যে এক্স্যাক্ট বিরোধী, কতটা বিরোধী, এবং কারা কোন জায়গায় বসবে, কার সঙ্গে বসবে, এই সমস্ত নিয়েই তো মানে এরকম জটিল পরিস্থিতি হবে। কে ঋতব্রতপন্থী তৃণমূল, কে আপনার কালীঘাটপন্থী তৃণমূল, এবং আজকে যেরকম দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন যে এরপর যদি বিরোধী দল নেতা তিনি কিছু বলেন, সেটা যদি কিছু লোক না মানেন তাদের কি অবস্থান, মানে এরকম একটা জটিল জায়গা, এটা সামলানো বেশ তো কঠিন জায়গা। দেখুন, সময়ই বলে দেবে পরিস্থিতি, গতি প্রকৃতি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো ধরনের কোনো অ্যাজামশনের উপরে দাঁড়িয়ে কোনো কিছু বলতে চাই না। দল হিসাবে তৃণমূল কংগ্রেস তারা বিরোধী, এটা তো প্রতিষ্ঠিত হয়েছে, তারা শাসন ক্ষমতা থেকে সরে গিয়েছে। এবার তৃণমূলের যে বর্তমান পরিস্থিতি রাজনৈতিক দল হিসেবে, তার জন্য তো ভারতীয় জনতা পার্টিকে দায়ী করা যায় না। সরকারে যারা এসছেন ওনাদের অভ্যন্তরীণ যে বিষয় সেটা ওনারা মেটাবেন। আমার কাছে ওদের এই অবস্থা আর কি না, এমনিতেই এটাই হওয়ার ছিল। একটা পরিবারকে আঁকড়ে ধরে কোনো আদর্শহীন একটা জায়গার থেকে রাজনীতি করাটা খুব কঠিন। কোনো একটা তো লক্ষ্য থাকবে। তৃণমূল তৈরি হয়েছিল যদি সেভাবে ধরা হয় বামপন্থীদেরকে সরানোর জন্য, তো বামপন্থীরা সরে যাওয়ার পরে তো আর ওদের আর কাকে সরাবে? কিছুই নেই। ওরা লুটতরাজ করেছে, তোলাবাজি করেছে, বড় বড় বাড়ি গাড়ি এ সমস্ত বানিয়েছে। এখন যা দেখা যাচ্ছে টিভিতে, মানে সেটা হচ্ছে একজন রাজনৈতিক কার্যকর্তা কর্মী হিসেবে এটা লজ্জার। ফ্যাটার্নিটিটা তো পলিটিক্যাল ফ্যাটার্নিটি। সেখানে দাঁড়িয়ে যদি দেখা যায় মন্ত্রীদের এবং খাটের তলায়, গাছের মধ্যে, মাটির তলায় নেতাদের যদি টাকা পয়সা বেরোতে, এটা তো খুব একটা রাজনীতির জন্য উজ্জ্বল উদাহরণ নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূলের যে পরিণতি এটা হওয়ারই ছিল, এবং এর থেকে মনে হয় সব শাসকেরই শিক্ষা নেওয়া উচিত যে শাসন পরিচালনা করা আসলে একটা পরিসর। সেই পরিসরে মানুষকে আপনি কি উপহার দেবেন সেটা নির্ভর করবে আপনার উপরে। আপনার উপহারে যদি মানুষের মধ্যে তীব্র নেতিবাচক ধারণা তৈরি হয়, তার ফল কি হতে পারে সেটা তো বর্তমানে তৃণমূল কংগ্রেসকে দেখলে বোঝা যায়। যে জিনিসগুলো আপনাকে সহ্য করতে হচ্ছে মুখ্য সচেতক থাকা হিসেবে বা বিরোধী থাকা হিসেবে, সেইগুলো যদি এইবার যখন বিরোধীরা যদি তারা বিক্ষোভ করেন বা যদি তারা নিজেরা আলাদা অবস্থান করেন বিধানসভার ভেতরে বা বাইরে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনার মনে কখনো আপনারা যে জিনিসগুলো ফেস করেছিলেন, সময় পাচ্ছেন না, যে অভিযোগগুলো করতেন, আপনাদের বলার সুযোগ দেওয়া হয় না, সেইগুলো কোথাও গিয়ে পুনরাবৃত্তি হওয়ার যদি অভিযোগ আসে কী হবে দেখবেন? পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কিছু রীতি রেওয়াজ ইত্যাদি আছে, কিছু প্রথা আছে, সেগুলো বিরোধী দৃষ্টিতে আমি দেখেছি। এবার যারা সরকারিভাবে ক্ষমতায় আছে তাদের হয়ে আমার কাজ পরিচালনা করবার কথা। তাহলে সেক্ষেত্রে আমি বিরোধী বা আমাদের বিরোধী জায়গার থেকে যে অবস্থান, যে বিষয়গুলো আমরা উত্থাপিত করেছি, প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না, সময় দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি, সেই কাজ যদি আমি এখন একই ধরনের কাজ করি তাহলে আর পরিবর্তন কোথায় হলো? আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন, যা তৃণমূল কংগ্রেসের পাপের যে প্রায়শ্চিত্ত, সেই প্রায়শ্চিত্ত করবার জায়গায় থেকে আমরা অন্তত এটুকু চাইব যে পার্লামেন্টারি ডেমোক্রেসি সম্পর্কে যে একটা নেগেটিভ একটা ইমেজ, ধরুন 2011-র আগে বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা ভাঙচুর, এটা একটা আপনি মাথার মধ্যে লক করে নিন। এরপরে আসুন 11 থেকে 16, সেখানে
দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চ্যাটার্জি, তাদের এমন মার মেরেছে যে পিজি হসপিটালে ভর্তি নেয়নি, বাইরে গিয়ে কোথায় তাদেরকে বেসরকারি হসপিটালে নিতে হয়েছে। তারপরে আপনি আব্দুল মান্নান সাহেব, তার এমন অবস্থা হয়েছিল সে মৃত্যুমুখে পতিত হচ্ছিল। তারপরে তো ধারাবাহিকভাবে নরহরি মাহাতো, মনোজ টিগ্গা থেকে শুরু করে আমাদের পালা করে মেরেছে। বিরোধী হিসাবেও মেরেছে, শাসক হিসাবেও মেরেছে। এবার আবার বিধানসভায় বিরোধী হিসাবে সেই দল এসছে। তো আমি ব্যক্তিগতভাবে ওই ঢিলের বদলে ঢিল, পাটকেলের বদলে পাটকেলের রাজনীতি বিশ্বাস করি না। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অপোজিশনকে স্পেস তৈরি করে দেওয়ার দায়িত্ব পার্টি ইন পাওয়ারেরও থাকে। আমরা অন্তত সেই চেষ্টা করব। আর তারপরে পরিস্থিতি অনুযায়ী আমি আশা করি যে এই রাজনীতির শিক্ষা তাদের অন্তত এবার আর নতুন করে ওই ভাঙচুর টাংচুর ইত্যাদিতে যাবেন না। তার কারণ যা অবস্থা দেখছি মানুষের, মানে এটা তো মানে যে রোষ, জনরোষ, এটা তো কোনো অর্থেই রাজনীতির উজ্জ্বল উদাহরণ হওয়া উচিত নয়। আপনার নিজে মানে পরিষদীয় মন্ত্রী হিসেবে সব থেকে বড় চ্যালেঞ্জ কি হতে চলেছে আপনার জন্য, আপনার কি মনে হচ্ছে? আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা টোন সেট আপ করে দিয়েছেন। অর্থাৎ বিরোধীদের, মানে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেটা বিরোধীদের যে সম্মান, আমাকে একজন বলেছিল যে যারা দায়িত্বে থাকবেন তাদের সিদ্ধান্তকে আমরা মান্যতা দেব, যারা বিরোধী আছেন তাদের কথাকেও আমরা সম্মান দেব। মানে শাসকের সিদ্ধান্তের মান্যতা এবং বিরোধীদের প্রাপ্য সম্মান, এই দুটোকে আমি সুন্দর করে আমাদের দলের তরফ থেকে চেষ্টা করব এই 5 বছরে কাজ করবার মধ্যে দিয়ে মানুষের কাছে তুলে ধরতে। আপনার আরেকটা যে দায়িত্ব আছে সেটাও প্রচণ্ড চ্যালেঞ্জিং এই জন্যে বেশি করে যে আমরা বাংলার ক্ষেত্রে সবসময় এক তো হচ্ছে গত 15 বছর ধরে যেটা শুনে এসেছি, শেষ দিকেও শুনে এসেছি যে এই ভাড়ারে কিছু টাকা পয়সা নেই, একটা ভয়ঙ্কর টানাটানি, সেটা যাই হোক বিভিন্ন ভাতা টাতা দিতে বাকি সব খরচ টরচ হয়ে যেত, আপনাদেরও সেগুলো দিতে হবে, অনেক বেশি দিতে হবে। তো সেই রকম জায়গায় খরচ করার টাকা উঠবে কোত্থেকে? তার মধ্যে একটা হচ্ছে বহু জায়গায় বহু দেশ আছে যারা শুধু পর্যটনের ওপর নির্ভর করে গোটা দেশটা চালিয়ে দেয়, অথচ আমাদের রাজ্যটায় সব ছিল। আমাদের সমুদ্র আছে, আমাদের নদী আছে, আমাদের পাহাড় আছে, আমাদের জঙ্গল আছে এবং সবকটাই সর্বোত্তম পর্যায়ের আছে, অথচ আমাদের পর্যটনের সেই অর্থে কোনো পরিকাঠামো নেই। এই একমাত্র পুজোর সময়ে একটা বলা হচ্ছিল আন্তর্জাতিক পরিকাঠামো তৈরি হচ্ছে, যার জন্য এটা একটা কার্নিভালের জায়গায় চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু সেরকম একটা কনস্ট্রাকটিভ চেহারা কেউ খুব বেশি দেখেননি। আপনার এই জায়গাটায় করণীয় তো প্রচুর কিছু আছে, এটা কত বড় চ্যালেঞ্জ? পর্যটন দপ্তর দায়িত্ব নেবার পরে আমি আজকেই পর্যটনের বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন, আধিকারিকরা আছেন, তাদের সাথে একটা আলোচনা করি এবং এই ক্ষেত্রে আমি তাদের যে মতামত, আধিকারিকদের মতামত, বিগত 15 বছরের যে পর্যটন দপ্তরের যে কার্যপ্রণালী, এই সবগুলো খুব শান্তভাবে শুনলাম। একজন মানুষ যিনি যার কাছে সো কল্ড এক্সপার্টাইজ নলেজ নেই, বিশেষজ্ঞের জ্ঞান নেই, তার প্রথম দায়িত্ব হচ্ছে সবার কথা মন দিয়ে শোনা। আমি সবার কথা মন দিয়ে শুনেছি। আমরা এবার পর্যটনের ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানিং করেছি। মানে এমনিতে কী হয়, একটা মেলা করতে হবে চলো, কোথায় একটা র্যালি করতে হবে চলো, কোথায় একটা কিওস্ক বসাতে হবে চলো, এরকম আমরা ভাবিনি। আমরা কিছু ভিশন, সেটাকে সামনে রেখে আমরা কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট ডিসাইড করেছি যে এই স্ট্র্যাটেজিক পয়েন্টটাকে সামনে রেখে আমাদের যে মিশন, সেই মিশনটাকে আমরা অ্যাকমপ্লিশ করব। এক্ষেত্রে দুটো জিনিস আমার কাছে ড্রিভেন ফোর্স হিসেবে কাজ করছে। এক, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিশ্বের দরবারে
ভারতবর্ষের পর্যটন যে একটা বিপুল সম্ভাবনা সেটাকে তুলে ধরা হবে। সেই দপ্তরের দায়িত্ব পাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর এই শব্দবন্ধগুলিকে রাজ্যের পর্যটনের মধ্যে যে উৎসাহ তৈরি করবার ক্ষেত্রে একটা বড় ধাপ হিসাবে এসছে, আমি মনে করি এটা আমার কাছে আশীর্বাদ। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে বাদবাকি কাজ করব। আমি শুধু 5টা আমাদের যে স্ট্র্যাটেজিক পয়েন্ট আমরা প্রায়োরিটিস বা পয়েন্টস ঠিক করেছি, সেটা হচ্ছে যে আমাদের সম্ভাবনাকে আমরা সাফল্যে পরিণত করব। তুমি বলছিলে যে পশ্চিমবঙ্গের মানে ওই দিকে যদি আমি বলি পাহাড় আর এদিকে সমুদ্র, হ্যাঁ, সুন্দরবন, অযোধ্যা, রিলিজিয়া, মালদা, মুর্শিদাবাদ, এক অফুরন্ত নৈসর্গিক সৌন্দর্যে ভরা পশ্চিমবঙ্গ আজকে পর্যটনকে যে জায়গায় নিয়ে যেতে পারতো সে জায়গায় নিয়ে যেতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গের পর্যটনের সম্ভাবনাকে সাফল্যে পরিণত করো। দ্বিতীয় যেটা আমরা আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট বা প্রায়োরিটিসে আছে, সেটা ট্যুরিজম ফর অল। আমি যদি ফরেন এক্সচেকারের কথা বলি, আমি যদি ফরেন ট্যুরিস্টের কথা ভাবি, আমি যদি হাই এন্ড বা অ্যাফ্লুয়েন্ট সোসাইটির যারা ঘুরতে ভালোবাসেন তাদের কথা ভাবি, তাহলে আমাদের পর্যটনটা মধ্যবিত্ত, উচ্চবিত্ত বা তার উপরে। আমাদের পর্যটনের সার্কেলের মধ্যে আমরা কিন্তু নিম্নবিত্ত মানুষকে ইনকর্পোরেট করতে পারিনি। তো আমরা বলছি ট্যুরিজম ফর অল, জনগণের সরকার, ফলে সর্বস্তরের জনগণকে আমরা এই ট্যুরিজম সার্কিটে নিয়ে আসব। তৃতীয়ত হচ্ছে ওই মানে ব্র্যান্ডিং অফ বেঙ্গল, মানে বাংলা ভাষায় তুমিও পড়েছো, আমরা কি বলি বাড়ির থেকে বেরোনোর সময়, মা আসছি, মানে আসছি বলে যে যাওয়া যায়, এটা তো বাংলাতেই আমরা বলি। তো আমার ইচ্ছে হচ্ছে যে বাংলায় আসা সমস্ত পর্যটকরা আসছি আবার, মানে আবার ফেরত আসবো, সেই জায়গায় ব্র্যান্ডিংটাকে নিয়ে যাওয়া। তার জন্য আমরা প্রফেশনাল এজেন্সি নিয়োগ করবার কথা ভেবেছি। চতুর্থত হচ্ছে গেটওয়ে অফ ইস্ট, পশ্চিমবঙ্গ, তাকে ঘিরে নর্থ ইস্ট, এই যে পুরো বিষয়টা, এটা পর্যটন সার্কিটে নিয়ে আসা। নর্থ ইস্টের যে নেইবারিং স্টেটগুলো আছে তাদের সাথে পশ্চিমবঙ্গকে মিলিয়ে একটা সার্কিট তৈরি করা এবং বৃহত্তর আকারে নেপাল, ভুটান, বাংলাদেশকে এই সার্কিটের মধ্যে নিয়ে আসা। আর পার্টনারশিপ ফর প্রোগ্রেস, অর্থাৎ আমাদের পর্যটনের প্রগতির জন্য আমরা বিভিন্ন পার্টনারশিপে যাব। এই 5টাকে সামনে রেখে আমরা এগোচ্ছি। তার একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী ইতিমধ্যেই আমরা বেশ কিছু কথা আমরা বলেছি। সব কথা এখানে বলবার অবকাশ নেই, আমি শুধু একটি কথা বলি। আমি হওয়ার পরে দেশ বিদেশ থেকে বেশ কিছু প্রপোজাল নিয়ে সবাই আসছে। এভরিবডি হ্যাজ গট দেয়ার আইডিয়াস, সাম আইডিয়াস আর ভেরি ইনোভেটিভ। কিন্তু আমার পক্ষে সমস্ত তো আইডিয়াসকে এক্সপ্লোর করা সম্ভব না, নাকি পেশেন্স শেয়ারিং দেওয়া সম্ভব। আমি ইতিমধ্যেই আমার দপ্তরকে বলেছি যে একটা একটা উইন্ডো তৈরি করে দেওয়া, যেখানে সব প্রপোজাল জমা পড়ুক। এরপরে এগুলোকে নিয়ে যারা বিশেষজ্ঞ তারা নাড়াঘাটা করবে। দেখতে হবে যে অর্থনৈতিকভাবে বা রিয়ালিস্টিক ওয়েতে সেটা আমাদের রাজ্যে কতখানি প্রয়োগ করে। এটা করলাম পড়ে থাকলো এরকম তো বিষয় না। এইটা যেরকম আমরা একটা করছি কম্পেয়ারিং টু দ্য আদার স্টেট, পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তৃতীয়ত হচ্ছে সমস্ত স্টেক হোল্ডারদের নো ইউর অর্গানাইজেশন। আমরা পশ্চিমবঙ্গে যারা ট্যুরিজম বিকাশের সাথে যুক্ত তাদেরকে জানো। সেই জানতে গিয়ে আমরা সব অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশনকে বলেছি যে আপনাদের অ্যাসোসিয়েশনের আন্ডারে থাকা যারা, তাদের আপনাদের সদস্য কত, আপনারা কি কাজ করেন, কোথায় কাজ করেন, আপনাদের আগামী 1 বছর আমরা যে 5টা পয়েন্ট দিয়েছি এখানে আপনারা কিভাবে ইনকর্পোরেট করতে চান। এইভাবে আমরা একটা ওদের সবার কাছে একটা চেয়েছি। কালকে আমি একটা প্রেস রিলিজও দিয়ে দেবো। তাহলে আমাদের একটা ডাটাবেস তৈরি হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে অনুতন, শুধু কেউ যদি কোনো জায়গায় যায় সেখানে যে শুধু একটু হাসি মুখে ভালো ব্যবহার, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা
একটু মানে শান্তিতে মানুষ যদি একটু ঘুরে আসে, ওই ওই পর্যটকই আরও 50টা পর্যটককে আমার কাছে পাঠাবে। আর না হলে যদি নেগেটিভ ফিডব্যাক নিয়ে যায় তাহলে ও 50টা কি 500 জনকে আটকে দেবে। আমরা এই জায়গায় একটা মেকানিজম ডেভেলপ করবার চেষ্টা করছি। তার জন্য যেরকম অ্যাপস তৈরি করা থেকে বিভিন্ন কিছু ভেবেছি। এইটুকু শুধু কথা দিতে পারি যে প্রধানমন্ত্রীর কথা বলার পরে এইটুকু সাহস অন্তত জন্মেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী দিনে পশ্চিমবঙ্গের পর্যটনকে বিশ্বের মানচিত্রে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া হবে। তার প্রথম শুধু দুটো কম্পোনেন্ট, বেশি এক্সপ্লেন আমি এখানে করব না। সেটা হচ্ছে, এক হচ্ছে দুর্গাপুজো। খুব সামান্যভাবে ভাবো যে আমাদের সারা পৃথিবীতে প্রবাসী বাঙালিরা দুর্গাপুজো করেন, আমরাও এখানে দুর্গাপুজো করি। ওই বাঙালির এই বাংলার মাটির যোগ আছে, চেষ্টা আছে এই কনসেপ্টকে সামনে রেখে কিভাবে দুর্গাপুজোকে, ব্রাজিলের কার্নিভাল হোক, স্পেনের ওই বিভিন্ন দেখি আমি যেগুলো খুব হাইলাইটেড প্রোগ্রাম বলে আমরা জানি, দেশভর থেকে আমরা চেষ্টা করব যে দুর্গাপুজোকে সেইভাবে শোকেস করার। এটা শুনে যেটা মনে হচ্ছিল যে সচরাচর আমরা দেখি একটা সরকার চলে যাওয়ার পর আরেকটা সরকার এলে আগের সরকারের কাজকর্মগুলো বাতিল, নতুন করে হবে আর কি। আমরা অতীতে লাল রঙগুলো সব চেঞ্জ করে দিয়ে আমরা দেখেছি নীল সাদা হয়েছে, ঠিক ওই রকম একটা ব্যাপার। কিন্তু এই সরকার আসার পর যেরকম লক্ষ্মীর ভাণ্ডার সেটা আপগ্রেড হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারে এইটা আমরা দেখেছি পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা ওপর দিকে বাতিল হয়নি। ঠিক সেরকম এই কথাগুলো শুনে মনে হচ্ছিল যে দুর্গাপুজোটা নিয়ে তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাটায় পৌঁছতে চেয়েছিলেন বা অন্তত বলেছিলেন, কতটা পেরেছিলেন বলা মুশকিল, সেইটাকে ধরে, সেই কনসেপ্টটাকে ধরে নিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা ভাবনা চিন্তা। আমি আরও একটা কাজ এই ফাঁকে করেছি। সেটা হচ্ছে যে বিগত দিনে যারা পর্যটন দপ্তরে ছিলেন তারা অনেক পলিসি স্কিমস ইন্ট্রোডিউস করেছেন, কিছু থেকে গেছে, কিছু বন্ধ হয়ে গেছে, কিছু ভালো স্কিম কার্যকরী হয়নি, সেগুলোকেও রিভিউ করতে দিয়েছি। কোথাও যদি কোনো ভালো কিছু উপাদান থাকে সেটাকে এক্সপ্লোরও করতে চাই। কারেক্ট। তো সেই মানে এরকম আমি নই যে কোনো একটি ছোট্ট উপাদান যেটাকে আরও বড় করে আমি ভাবতে পারি সেটাকে আমরা কাজে লাগাবো, হ্যাঁ, বাতিল করে দেবো না। আমি বলেছি যে এগুলো সব একটা রিভিউ করে নেওয়া। আর আরেকটা আমার মানে পাহাড় যেরকম আমার ভালোবাসার জায়গা, তার জন্য আলাদা ভাবনা আছে। আরেকটা জায়গা এক্সপ্লোর করতে চাই, সেটা হচ্ছে সুন্দরবন। এই সময়ে ব্লু কার্বন ইকোনমি হচ্ছে একটা অন্যতম চর্চার বিষয়। এই মুহূর্তে এর বেশি কিছু বলতে চাই না। সুন্দরবনকে নিয়ে পরিকল্পনা, আমি শুধু এখানে সুন্দরবনের ক্ষেত্রে বলি, আমরা সদ্য ওখান থেকে সুন্দরবন থেকেই আমাদের কাছে কিছু রিপোর্ট আসছিল যে সুন্দরবনটাকে ফ্রি করে দেওয়া হয়েছিল। ওখানে পর্যটকদের কাছ থেকে কোনো ফি যেগুলো আগে নেওয়া হতো সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল এই জন্যে যে ফ্রি হয়ে যাবে আর কি। কিন্তু তার ফল এটা হয়েছিল যে যে টাকাটা ওটার মাধ্যমে আসতো সেটা দিয়ে ওখানকার পর্যটন সম্ভাবনার যে উন্নয়ন বা ওখানকার সামগ্রিক যে উন্নয়নের পরিকাঠামোর উন্নয়ন যেগুলো হতো সেগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তার ফলে আপন মনে গোটা ব্যাপারটা চলেছে এবং সেটার মধ্যে দিয়ে কোনো মানে একটা গঠনমূলক কিছু হয়নি। এই জায়গাটা কি মাথায় আছে? না, আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের অ্যাসেট, আমাদের বাজেট, আমাদের বিগত বছরগুলিতে আমরা কি ধরনের ট্যুরিজমে আমরা খরচা করেছি সরকারের পক্ষ থেকে। বললো যা টাকা দেওয়া হয় সেটা কম, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে টাকা দেওয়া হয় সেটাও খরচা করতে পারি না আমরা। তো এভরিথিং উইল বি রিভিউড। আমি শুধু এইটুকু মনে করি যে একটা সদিচ্ছা থেকে কাজ করবার চেষ্টা আমরা করব। জীবনে যে কাজই করি না কেন ভালোবেসে করেছি, যেহেতু রাজনীতিটাই ব্যক্তি জীবনে একেবারেই ভালোবাসার। তো এক্ষেত্রে একটা দপ্তরে দায়িত্ব পেয়েছি, সেই দপ্তরের সম্মান বৃদ্ধি করাটা আমাদের কাজ। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তার অনুমতিক্রমেই কাজগুলো করব। ইতিমধ্যেই প্রচুর ভাবনা মাথায় আছে।
বাস্তবের মাটিতে সেগুলোকে প্রয়োগ করা হবে। আমি হয়তো অনেক কথাই এখানে আজকেই বলে দিতে পারতাম বা বলে দিতে পারি, কিন্তু অমৃতাংশুদা একজন ক্যাবিনেট মিনিস্টার হিসেবে আমি শুধু এইটুকু বুঝি বা ভাবি যে আমি এখন সরকারের প্রতিনিধি। আমি যে কথাটা বলবো পরে যদি সে কথাটা রাখতে না পারি, তাহলে ব্যক্তি সংকট তো ছোট হবেই, কিন্তু সরকারেরও ছবি উজ্জ্বল হয় না। ফলে সরকার এর পক্ষ থেকে যখন আমি কোথাও কথা বলতে আসব, তখন আমি আমার ক্যাবিনেটের সিদ্ধান্ত, আমার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, বা মুখ্যমন্ত্রী যখন বলবে যে নট করবেন যে হ্যাঁ উই আর এগ্রিড উইথ দিস কাইন্ড অফ প্রজেক্ট, তো তখনই আমি সেটা বলবো। সেই জন্য আমি খুব পাবলিকলি এই মুহূর্তে খুব একটা আমরা কি পথ দিয়ে ভিশনটাকে তোমার কাছে আর কি উত্তরের মানুষজনের একটা অবশ্যই চাহিদা থাকবে। এক তো তুমি উত্তরের লোক, সেই জন্যে, প্লাস তুমি জানো আমি নিজেও বহুবার যখন আমি উত্তরবঙ্গে গেছি সেখানকার মানুষজনের দেখেছি একটা সেন্স অফ, মানে কোথাও গিয়ে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এই রকম একটা ভাবনা চিন্তা তাদের মধ্যে, মনোভাব একটা কাজ করে। সেই জায়গাটা মেটানো এবং একই সঙ্গে এই পর্যটনের মাধ্যমে মেলবন্ধন করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। না, উত্তর দক্ষিণের ব্রিজ বানিয়ে দেবো, পর্যটন দিয়ে ব্রিজ বানিয়ে দেবো না। কিছু তো ন্যায়সঙ্গত কারণ আছে এই সাইন অফ কি বলবো, এই মূল স্রোতের থেকে নিজেকে বিচ্ছিন্ন ভাবা। আশা রাখি কাজের মধ্যে দিয়ে আমাদের দলের যে অবস্থান, সেই অবস্থানকে পোক্ত করতে সক্ষম হব। এবং এই যে বললেন না, পর্যটন একটা দেশের অর্থনীতিকে নির্ধারিত সম্ভাবনা, এটাই অনেক দেশের করতে পারে। আমি আশা, মানে আমি পুরো বিষয়বস্তুগুলোই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবার চেষ্টা করব। এবং পর্যটনের সম্ভাবনা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন যে আমাদের রেভিনিউ কালেকশন সেটাকে বাড়াতে হবে। সেই তো কথায় ঘুরে ফিরে অর্থনীতি আসছে, বৈদেশিক মুদ্রা থেকে শুরু করে। আরও একটা জিনিস আমার মাথায় আছে যে ডোমেস্টিক ট্যুরিস্ট, ইভেন ইন হাউস ট্যুরিস্ট আমার স্টেটের, এই যে মাননীয় প্রধানমন্ত্রী একটি জায়গায় গেলেন আমার দেশের মধ্যে, আমাদের কিছু মানুষ আগে আরেকটি দেশে ঠিক প্রায় রেপ্লিকা, তারই রেপ্লিকা সেখানে যেতেন, তারা মাইন্ড সেট আপ চেঞ্জ করে প্রধানমন্ত্রী যাওয়ার পরে লাক্ষাদ্বীপে যেতে শুরু করলেন। সো এই যে মানসিকতা, যে আমি আমার বিয়ের পরে, মানে আমার মানে এখন না, মানে আমি যদি যারা একজন কাপল, হানিমুন কাপল, তারা কোথাও হানিমুনে যাবে, তারা অন্য দেশে যাবে কেন? আমি এমন কিছু যদি দিতে পারি যে তারা আমার রাজ্যেই সেটা খুঁজে পায়, তার জন্য আমি বলেছি একটা ডিসিপ্লিনড ট্যুরিজম, বা একটা আমি বলবো যে রেসপন্সিবল ট্যুরিজম। ট্যুরিজমটা মানে এর ডেফিনেশনটা হযবরল হয়ে গেছে। এটাকে যে একটা সুন্দরভাবে আমরা মানুষের কাছে, আমি যদি ট্যুরিস্ট হয়ে যদি সেই স্পেসটা না পাই, সেই অনুভূতিটা না হয় যে আমার একটা পর্যটন, আমি একটা আনন্দ করতে এসেছি, সেই আনন্দটা যদি মানে মানে অ্যাজ ইফ যে এই গুতি এত ভিড় ভাড় এসবের মধ্যে আমার পর্যটনের আনন্দটা, ঘোরবার যে আনন্দটা, সেটাই যদি নষ্ট হয়ে যায়, আমি তো মাঝে মাঝে ভাবি যে আমি নিশ্চয়ই প্রস্তাব দেব। আমি শিলিগুড়ির থেকে ঘুমে পৌঁছতে আমার যদি 2-2.5 ঘন্টা লাগে, ঘুম থেকে আমার দার্জিলিংয়ে উঠতে 2.5 ঘন্টা লাগবে, তাহলে কোন পর্যটক ওখানে যাবে? এর বিকল্প কথা ভেবেছি, কিন্তু সেই বিকল্প কথা ভাবতে গিয়ে যে বিষয় আছে, এই জন্য আমি মুখ্যমন্ত্রীর সামনে বিষয় উপস্থাপনা না করে আমি কোনোটাই বলতে চাই না, কিন্তু বিকল্প ভাবনা ইতিমধ্যে। এবং ট্যুরিজম তো ইটসেলফ এটা একটা সিঙ্গেল ডিপার্টমেন্ট হয়, এর সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে, সবথেকে ইম্পর্টেন্ট। আমি ফরেন ট্যুরিস্ট চাইছি, তাহলে আমার যদি কলকাতা বিমানবন্দরের সাথে ডাইরেক্ট ফ্লাইট না থাকে, তাহলে কে আসবে? তো পুরো একটা সার্কিটকে গড়ে তোলার জন্য আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমার এয়ার কানেক্টিভিটি, আমার ট্রান্সপোর্ট, আমার ফরেস্ট, আমার এনভায়রনমেন্ট,
এ সব ছড়িয়ে ছিটিয়ে আছে। মন্ত্রিসভায় দল মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, নিজে কাজ করে যতটুকু স্বল্প যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি ডিপার্টমেন্টকে সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এনরিচ করার চেষ্টা করব। আমি খুব সুনির্দিষ্টভাবে 2-3টে জিনিস জিজ্ঞেস করব। এক হচ্ছে সরকারি যে পরিকাঠামো আছে, যেগুলো বিভিন্ন জায়গায় হোটেল বা অন্যান্য যা যা পরিকাঠামো আছে, সেইগুলোর কোনো রিপোর্ট কি ইতিমধ্যেই জমা পড়ে আছে যে এগুলো ঠিক জায়গায় নেই বা এগুলোর পুরো খোল নলচে বদলানো দরকার? প্রথম কথা, আমি বললাম যে অলরেডি ভিশন ইজ সেট, স্ট্র্যাটেজি প্রিপেয়ার্ড, অল ডাটাস সেগুলো আমরা তুলে নিয়েছি। কোনটা কি অবস্থায় আছে, কোনটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এগুলো তুলে নিই। এগুলো খুব প্রাইমারিতে এগুলো মানে কোনো দপ্তরে কেউ যদি প্রথম ঢোকে, তার অ্যাসেট কি আছে, তার ইনফ্রাস্ট্রাকচার কি আছে, তার বাজেট কি আছে, তার এক্সপেন্ডিচার কি আছে, দিস আর দ্য বেসিক পয়েন্টস। এগুলো সে তুলবে। এগুলো দেখে প্রাথমিকভাবে তোমার যে চিন্তা ভাবনা এবং বিশ্লেষণ, তাতে কি মনে হচ্ছে এগুলো অ্যাভারেজের থেকে খারাপ জায়গায় আছে? আমি এত তাড়াতাড়ি কোনো মন্তব্য করতে চাই না। আমি দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ধরো এই যে পুজোর কথাটা বললে, এটা তোমার মাথার মধ্যে আছে, একটা ভাবনা চিন্তা করে নিয়েছে, আমি বুঝতে পারছি আর কি। রিও কার্নিভাল বা অন্য কার্নিভালগুলোর কথা আসতে শুরু করেছিল এবং এইবার অলরেডি একটা ভাবনা চিন্তা লোকের মধ্যে ঘুরতে শুরু করেছে। আগের বার অবধি যেরকমভাবে পুজোটা ছিল ডালপালা মেলে, এবার বোধহয় সেরকম হবে না। তুমি সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবে যে এবারের পুজোটা অন্তত গোটা বিশ্বের কাছে তোমরা শোকেস করার চেষ্টা করবে? প্রথম কথা, বাঙালির সংস্কৃতি সহ পুজোকে সারা বিশ্বের কাছে শোকেস করতে চাই। পুজোটা কোথাও আড়ম্বরপূর্ণ হয়েছিল, কিন্তু বাংলার সংস্কৃতিটা বা বাংলার যে অনুভূতি, আবেগ, ভালোবাসা, সেইটা হয়তো কোথাও দূরে সরে গিয়েছিল। এবার এই পুজো নিয়ে তো অনেক গল্প। যারা বড় বড় পুজোর উদ্যোক্তা, তাদের অনেকেই এখন আবার কেউ মানে আমি আর এই নিয়ে বলতে চাই না। তো আড়ম্বর, প্রাচুর্য, বাংলার সংস্কৃতি, অনুভূতি, এই সব উপাদানগুলো মাথায় আছে। এবার সেটাকে কিভাবে একটা জায়গা, একটা ফ্রেমে নিয়ে এসে আমরা কিভাবে বিশ্বের কাছে তুলে ধরতে পারি, সেই নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। আমাদের এবার তো ডাবল ইঞ্জিনের সরকার না, কেন্দ্রের সরকার, পর্যটন মন্ত্রী, তার সাথে যতবার আমার দেখা হয়েছে আমি তখন উনি বলতেন যে তোমরা সরকার নিয়ে এসো, তোমাদের কখনো অসুবিধা হবে না, দেখো কত কাজ করতে পারবে। তো আজকে সরকার এসছে, কেন্দ্রের সরকারের টাকা, সেগুলো তো এখানে খরচা হতো না, এখান থেকে কেউ ইন্টারেস্টই নিত না। হোপফুলি পর্যটন দপ্তর নিয়ে এটুকু বলতে পারি, মানুষের হয়তো নানা ধরনের ভাবনা চিন্তা রয়েছে, তো পর্যটন দপ্তর আগামী 5 বছর যে কাজ করবে সেটা মানুষকে খুশি করবে, সেটা আজকের দিনে বলতে পারি। মানে পুজোটা 5 দিনের থাকবে না বাড়তে বাড়তে 15 দিন না 1 মাস হবে? পুজোকে পুজোই থাকতে দেওয়া উচিত। আমি অন্তত এটাতে বিশ্বাস করি। এর আগে একটা ভাবনা চিন্তার উপরে দাঁড়িয়ে আমি শুনতাম পিতৃপক্ষেই পুজোর উদ্বোধন থেকে শুরু করে মানে বিসর্জন, সেটাকে একটা কার্নিভালের রূপ দেওয়ার চেষ্টা, এই সব নিয়ে আমার একটা ব্যক্তিগত মত আছে, কিন্তু আমার মতের বহিঃপ্রকাশ আমি এখানে করতে চাই না। আমি চাই যে আমার দপ্তর আমাদের মতন করে বলবে, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যাদের সাথেই কথা বলছিলাম, ধরো তাপসদা এসেছিলেন, ওনার সাথেও কথা বলছিলাম, মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন আর কি, ইতিমধ্যেই শিল্প দফতরকে নিয়ে বা শিল্পর জন্য যে বিজিবিএস করা হতো, তাতে 635 কোটি টাকার মতো ইতিমধ্যেই মনে হচ্ছে দুর্নীতি হয়েছে, তার তদন্ত হচ্ছে। এই যে তুমি স্টক নিয়ে ফেলেছো অলরেডি, কি কি হয়েছে না হয়েছে, কোনো পর্যটন দপ্তরে দুর্নীতির খোঁজ পাওয়া গেছে? ভীষণভাবেই আছে। তো সেক্ষেত্রে
আমি বলবো যে দুর্নীতির চর্চাটা আমি আর ওপেন ফোরামে করতে চাই না। আমার মনে হয় আমাদের প্রোগ্রেস, আমাদের মাইন্ড সেট আপটা পজিটিভ হওয়া দরকার। দুর্নীতির বিরুদ্ধে তো লড়াই করে আমরা এই সরকারে এসেছি। যারা দুর্নীতি করেছেন তাদের যথাযথ উপহার নিশ্চিতভাবে আমাদের প্রশাসন এবং আইন দেবে। কিন্তু এই নেগেটিভ মাইন্ড সেট আপে সবসময় এই নিয়ে ডিসকাশন থেকে আমি নিজেকে একটু বিমুক্ত রাখার চেষ্টা করি। আমি দপ্তরে ঢোকার পরেই আমাকে ওই দপ্তরেরই লোকরা সবাই বলা শুরু করেছেন কি কি অন্যায় অনৈতিকতায় ভরা ছিল। যিনি ওই দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, তাকে আমি অনেক দিন আগে চিনি। আমি শুধু এটুকুই, তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ তো ইতিমধ্যে প্রকাশ্যে এসছে। এখন ঘটনাচক্রে এটা প্রশাসন আইন দেখবে। আমাদের দপ্তর থেকে যা যা তথ্য এই ব্যাপারে আছে, যারা এই নিয়ে দেখছেন তাদের কাছে তুলে দেওয়া হবে এবং মানুষ দেখবেন আইনের পথে চলবে। তার লয়ের পেরিফেরিতে যার যেটা পানিশমেন্ট হবে। কিন্তু ওগুলো নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না। শুধু মানুষকে দুটো স্টেটমেন্ট, এক এরা এই অন্যায় কাজ করেছে আর আইনে তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে, ব্যাস দ্যাটস ইট। এখন তো আর মানে আমার কাজ হচ্ছে ভবিষ্যতে যাতে এটা না হয় এটাকে দেখা এবং পর্যটনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর দুর্নীতি যে করেছে তার ভরপাই প্রশাসন তার আইনের মধ্যে থেকে করবে। ফলে আমার এই চ্যাপ্টারটা আমি খুব একটা বলতে আগ্রহী নেই। যদি প্রয়োজন হয় খুব ম্যাসিভ যদি বিষয়গুলো থাকে তাহলেই আলোচনার মধ্যে আসবে, আদারওয়াইজ আমি চাই সামনের দিকে এগোতে। আপনাকে অনেক শুভেচ্ছা যে সামনের দিকে এগোনো। তুমি আপনি হয়ে গেল তোমার ক্ষেত্রে। যাই হোক, অনেক শুভেচ্ছা রইল ভবিষ্যতের জন্য, যে পজিটিভ যে চিন্তাভাবনাগুলো রয়েছে। কারণ বাংলা অবশ্যই তাকিয়ে থাকবে, কারণ এগুলোর মধ্যে দিয়ে অসংখ্য লোকের কর্মসংস্থান হয় এবং যদি টাকা পয়সা আসে, অর্থনীতির যদি উন্নতি হয়, আমাদের সবার জন্য ভালো। তা সেই জন্যেই অনেক শুভেচ্ছা। ধন্যবাদ দাদা।